একটা ডাবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গের জন্য কি কি করতে পারে তার সবথেকে কঠিন পরীক্ষা উন্নয়নের সবথেকে সহজ মাপকাঠি হতে চলেছে। দেখুন, এর আগের সরকারের কথা বলতে গেলে, পশ্চিমবঙ্গের আগের সরকার এবং অর্থনীতির প্রতি তাদের যে অ্যাপ্রোচ ছিল সেটা নিয়ে কথা বলতে গেলে আমরা একটা শব্দ এর আগে বারবার ব্যবহার করেছি, আর সেটা হচ্ছে ব্যান্ডেড ইকোনমিক্স, বা আরো সরল করে বলতে গেলে তাপ্পি লাগানো অর্থনীতি। মানে যেখানে যা হবে শুধু তাপ্পি লাগিয়ে যাও। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত মিত্রর জুটির তরফ থেকে বারবার এটাই দেখা গেছে। নতুন কিছু তৈরি করা বা কোনো কিছুকে সারানোর কোনো ক্ষমতা, সদিচ্ছা, প্রবৃত্তি কোনোটাই তাদের ছিল না। শুধু একটাই উদ্দেশ্য, তাপ্পি লাগিয়ে যাও। ছাদ ফুটো হয়ে জল পড়ছে, তাপ্পি লাগাও। দেওয়ালে ফাটল, আরেকটু তাপ্পি লাগিয়ে দাও। এইভাবেই অর্থনীতি এগোচ্ছে, কোনো রকমের দিনটা কেটে গেলেই হলো, এরকম ব্যাপার। এবং এর মাঝখানে আমরা সমস্ত মণিমাণিক্য পেতাম যে ট্রেডমিলের উপরে হাঁটতে হাঁটতে তিনি নাকি বাজেট বানিয়ে ফেলেছেন, অর্থনীতির সব চিন্তা করে ফেলেছেন। এবং প্রত্যেক বছর আমরা দেখতে পেতাম পূর্বতন সরকারের আমলে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বলে একটা অদ্ভুত অনুষ্ঠান হতো। সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে সব শিল্পপতিরা এসে দিদিকে ঢপ দিয়ে চলে যেতেন, এবং তারপর দেখা যেত যে দিদির সরকার একেবারে ফুলে ফেপে বেলুনের মতো ফুলে গেছে। এবং তারপর সেই সমস্ত শিল্পপতিরা বিভিন্ন অন্যান্য রাজ্যে বিনিয়োগ করেছেন, সেসব খবর সামনে আসতো। তারপর অমিত মিত্র এসে বলতেন যে না না, ওনারা এখানেও বিনিয়োগ করবেন, আরে বাবা মৌ সই করেছেন তো, এমওইউ, মৌ সাইন করা হয়েছে, মৌ হয়েছে, এখানে মৌ হয়েছে। সেই মৌমাছির মধু আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ খেতে পারলেন না, হুল ফোটানো অনেকবার খেতে হয়েছে যদিও। তো সেই জায়গা থেকে এখন নতুন সরকার এসেছে, তাহলে সেই রকম একটা জায়গা থেকে পশ্চিমবঙ্গ এখন কোন দিকে যাবে, কত তাড়াতাড়ি যাবে এবং কিভাবে যাবে, এইটাই হচ্ছে মূল প্রশ্ন। নমস্কার, আমি পৌলমী। দেখুন, আপনাদের প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডের কথা বলি, তাহলে গোটা বিষয়টা বুঝতে আরো সহজ হবে। 2021-এর বিধানসভা নির্বাচনের সময় যখন রাজ্য বিজেপি মোটামুটি ধরেই নিয়েছিল যে তারা ক্ষমতায় অবশ্যই করে আসছে, সেই সময় বিজেপির তরফ থেকে একজন ব্যক্তিকে টিকিট দেওয়া হয়েছিল, আর সেই ব্যক্তির নাম হচ্ছে অশোক লাহিড়ী। একজন পণ্ডিত, বিদগ্ধ মানুষ, অত্যন্ত ট্যালেন্টেড একজন ব্যক্তি। মানে অশোক লাহিড়ী শুধুমাত্র আমাদের দেশের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে একটা সময় সরকারের সাথে কাজ করেছেন তাই নয়, অশোক লাহিড়ী যে সমস্ত জায়গায় অর্থনীতি নিয়ে কাজ করেছেন, যে সমস্ত পদে কাজ করেছেন, তার যে অ্যাচিভমেন্টস, তার যে সাফল্য, তার যে কাজকর্ম, সমস্ত কিছুর যদি পরপর খতিয়ান দিতে হয়, বিস্তারিত বলতে গেলে একটা গোটা পর্ব শেষ হয়ে যাবে। কিন্তু যাই হোক, এই যে অশোক লাহিড়ীর যে প্রতিভা, তার গুরুত্ব এবং তার প্রভাব এখনো কতটা, সেই কথাই একটু পরেই আসছি। তো অশোক লাহিড়ীকে 2021-এ বিজেপির তরফ থেকে টিকিট দেওয়া হয়েছিল। সেই টিকিট দেওয়া নিয়ে খানিকটা ঝামেলাও হয়েছিল, কিন্তু তারপরেও তাকে টিকিট দেওয়া হয়েছিল। তার কারণ বিজেপির তরফ থেকে যে বিষয়টা অলিখিত হলেও মোটামুটি সকলেরই জানা ছিল, সেটা হচ্ছে 2021-এ বিজেপি যদি ক্ষমতায় আসতো তাহলে অশোক লাহিড়ীকে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী করা হতো। তারপরে 2021-এর নির্বাচন হলো এবং দেখা গেল বিজেপি ক্ষমতায় আসেনি। এবার এর পর থেকে যে অভিযোগটা বারবার রাজ্য বিজেপিকে নিয়ে উঠে এসেছে, যে অশোক লাহিড়ীর মতো একজন মানুষ যিনি বিজেপিতে রয়েছেন, তাকে বিজেপি একেবারেই ইউটিলাইজ করতে পারছে না, বা বলা যেতে পারে অশোক লাহিড়ীর মতো একজনের প্রতিভা বিজেপি জাস্ট ওয়েস্ট করছে, পড়ে পড়ে জাস্ট নষ্ট হচ্ছে। কিংবা এটাকে অন্যদিক থেকেও দেখা যায় যে সেই সময় থেকে বিজেপিকে যেভাবে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করতে হয়েছে, মাঠে ঘাটে নেমে লড়াই করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে যেভাবে মিছিল মিটিং করতে হয়েছে, সেই রকম একটা জায়গায় অশোক লাহিড়ীর মতো একজন ব্যক্তি, তার মতো একজন পণ্ডিতকে সেইভাবে মাঠে নামানোটা বিজেপির পক্ষে সম্ভব ছিল না। এইবার 2026-এর নির্বাচনের আগে জানা গেল যে অশোক লাহিড়ী এবারে নির্বাচনে লড়ছেন না। তার কিছুদিন পরেই যে খবর সামনে এলো, আমাদের দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে অশোক লাহিড়ীকে। কি সেই পদ? নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বা উপাধ্যক্ষ করা হয়েছে অশোক লাহিড়ীকে। এবার এর গুরুত্ব কিন্তু শুধুমাত্র আমাদের দেশের জন্য নয়, এমনকি রাজ্যের জন্যও অপরিসীম। কেন এই কথাটা বলছি? কারণ এরপরে জানা গেল যে কেন্দ্রের তরফ থেকে নীতি আয়োগকে কিন্তু একটি নির্দেশ দেওয়া হয়েছে। অশোক লাহিড়ী মহাশয়কেই একটি দায়িত্ব দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের শিল্পায়ন কিভাবে হতে পারে এবং পশ্চিমবঙ্গের অর্থনীতিকে কিভাবে পুনরুজ্জীবিত করা যেতে পারে সে সম্পর্কে একটি দীর্ঘমেয়াদী রূপরেখা, একটি ব্লু প্রিন্ট তৈরি করে দিতে হবে। অর্থাৎ কিনা ডাবল ইঞ্জিনের মধ্যে কেন্দ্রের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন কি কি করতে পারে এ সম্পর্কে সেই রকম একটা ব্লু প্রিন্ট, একটা রূপরেখা তৈরি করতে বলা হয়েছে। আবারও বলে দিই, কেন্দ্রীয় স্তরে কিন্তু এই নির্দেশ গেছে নীতি আয়োগের কাছে, বা আরো স্পেসিফিক্যালি অশোক লাহিড়ীর কাছে। অশোক লাহিড়ী মহাশয় নিজে যে কথাটা বলছেন, তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের উৎপাদন, সরবরাহ ব্যবস্থা, নদীভিত্তিক বাণিজ্য, কর্মসংস্থান পরিকাঠামো, এইগুলোকে কেন্দ্র করে শিল্পায়ন এবং অর্থনীতিকে কিভাবে পুনরুজ্জীবিত করা যায় তার একটা রূপরেখা তৈরি করা হবে, এবং পশ্চিমবঙ্গের কলকাতাকে অ্যাক্ট ইস্ট প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করা হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কেন্দ্রের যে ইঞ্জিন, ডাবল ইঞ্জিনের মধ্যে কেন্দ্রের ইঞ্জিনটা অশোক লাহিড়ীর দায়িত্বে থাকলে রাজ্যের ইঞ্জিনটা এক্ষেত্রে কে হাতে নেবেন, সেই দায়িত্বটা কার মাথার উপরে যাবে? দেখুন, বিষয়টা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অর্থনীতি এই পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটা পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গের অর্থনীতিকে ট্র্যাকে ফেরাতে হবে, শিল্পায়ন করতে হবে, কর্মসংস্থান আনতে হবে, উন্নয়নকে ট্র্যাকে ফেরাতে হবে। অর্থাৎ কিনা পশ্চিমবঙ্গের বর্তমানে যে সরকার রয়েছে, এই সরকারে মুখ্যমন্ত্রীর ঠিক পরেই সব থেকে বড় দায়িত্ব যার কাঁধের উপরে গিয়ে পড়বে, তিনি হচ্ছেন এই সরকারের অর্থমন্ত্রী। এবং সেক্ষেত্রে যাকে হয়তো ভবিষ্যতে সব থেকে বেশি সমালোচনা ফেস করতে হবে, ক্রিটিসিজম ফেস করতে হবে, মুখ্যমন্ত্রীর থেকেও হয়তো বেশি ক্রিটিসিজম যাকে ফেস করতে হবে, তিনি হচ্ছেন এই সরকারের অর্থমন্ত্রী।
এবার বুঝতেই পারছেন, তার মানে এই বিরাট বড় একটা কাজ করার জন্য, এই গুরু দায়িত্ব কাঁধের উপর নেবার জন্য বা এই পাহাড় প্রমাণ চ্যালেঞ্জটা একদম হেড অন নেবার জন্য সেই রকম যোগ্য একজন ব্যক্তিকে কিন্তু এই সরকারের দরকার অর্থমন্ত্রী হিসেবে। এখন পশ্চিমবঙ্গে বিজেপির যে বিধায়করা জিতে এসেছেন তাদের মধ্যে থেকে এই রকম যোগ্য একজন ব্যক্তিকে বিজেপি খুঁজে পেয়েছে এরকম খবর কিন্তু সামনে উঠে আসছে না। এমনকি যোগ্যতার মাপকাঠিতে কেউ একজন দাবিদার হিসেবে এই পদের জন্য সামনে উঠে এসেছেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে না। তাহলে কি হবে? তাহলে এই মুহূর্তে এই পদের জন্য একটি নাম চারিদিকে ঘোরাঘুরি করছে, আর সেই নাম হলো সঞ্জীব সান্যাল। সঞ্জীব সান্যাল মহাশয় তিনি শুধুমাত্র একটা সময় আমাদের দেশের এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং করছেন তাই নয়, তারই সঙ্গে আরেকটা পরিচয় রয়েছে, সেটা হচ্ছে 2026-এ সঞ্জীব সান্যাল মহাশয় তার স্ত্রী কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির জন্য প্রচারে অংশগ্রহণও করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান করেছেন সেদিন কিন্তু সস্ত্রীক সঞ্জীব সান্যাল সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ কিনা বুঝতেই পারছেন সঞ্জীব সান্যাল ইজ আ বিজেপি ম্যান থ্রু অ্যান্ড থ্রু। বিজেপি যেভাবে ইতিহাসকে দেখে বা বিজেপি অর্থনীতিকে যেভাবে দেখে, দুদিক থেকেই দেখতে গেলে হি ইজ আ বিজেপি ম্যান থ্রু অ্যান্ড থ্রু। এবং পশ্চিমবঙ্গের অর্থনীতির চাঙ্গা করার জন্য বা পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী পদে নিয়ে আসার জন্য সঞ্জীব সান্যালের ক্ষেত্রে বিজেপির অ্যাপ্রোচটা কিন্তু এইরকমই, যে সঠিক বয়স, সঠিক বংশ পরিচয়, হি কামস ফ্রম আ ভেরি ইলাস্ট্রিয়াস ফ্যামিলি, বিজেপি ম্যান থ্রু অ্যান্ড থ্রু, কোয়াইট ব্রিলিয়ান্ট এবং স্ট্রং হেডেড, স্ট্রং ওপিনিয়ন্স হেল্ড স্ট্রংলি। এবার সেই মতামত নিয়ে নানা রকম আরো মতামত, ঠিক ভুল সত্যি মিথ্যে এই সমস্ত কিছুর তর্ক কিন্তু চলতেই পারে। তো সঞ্জীব সান্যাল পশ্চিমবঙ্গে বিজেপি যে কাজটা করতে চায়, অর্থনীতিকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে বিজেপির সঙ্গে কিন্তু একেবারে বলা যেতে পারে রাজ্যটো। তো এই জায়গাতে দুটো শুধু কিন্তু বা দুটো প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, তাকে যদি পশ্চিমবঙ্গে আনা হয় তাহলে কোন ক্যাপাসিটিতে আনা হবে? উপদেষ্টা করেই কি তাকে আনা হবে, নাকি অর্থমন্ত্রী তাকে করে আনা হবে? সেক্ষেত্রে নন্দীগ্রামে উপনির্বাচনে তাকে দাঁড় করিয়ে লক্ষ ভোটে জিতিয়ে তারপর বিধায়ক করে অর্থমন্ত্রী করা হবে? সেরকম কিছু কি সামনে উঠে আসবে? এবং দ্বিতীয় প্রশ্ন, তিনি কি এতে রাজি হবেন? মানে একেবারে ডেডিকেটেড ভাবে পশ্চিমবঙ্গে এসে উনি কাজ করবেন সেটা থেকে তিনি রাজি হবেন, নাকি তিনি ফ্লেক্সিবিলিটি চাইবেন? তিনি চাইবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি যে কাজটা করছেন সেটাও তিনি করবেন, আবার পশ্চিমবঙ্গের জন্যও কাজ তিনি করবেন। এইটা কোনটা কি হবে, কিভাবে অ্যাপ্রোচটা হবে বা সমীকরণ হবে, সেটা আর কিছু সময়ের মধ্যেই পরিষ্কার করে সামনে উঠে আসবে। তবে একটা কথা বলা যায় যে পশ্চিমবঙ্গের অর্থনীতি কোন দিকে যাবে, সেক্ষেত্রে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু অত্যন্ত বড় একটা রোল প্লে করতে চলেছেন সঞ্জীব সান্যাল। পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের আমলে ভাতার পরিমাণ আগের সরকারের থেকে অনেকটাই বেড়েছে। তারই সঙ্গে আপনারা জানেন যে এই সরকারের প্রতিশ্রুতি রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা রয়েছে সেটা তারা দিয়ে দেবেন। এবং উত্তরবঙ্গ, যেটা নিয়ে পূর্বতন সরকারের আমলে সব থেকে বড় অভিযোগ ছিল যে উত্তরবঙ্গকে সব থেকে বেশি বঞ্চিত, অবহেলিত করে রাখা হয়েছে, সেই উত্তরবঙ্গের জন্যও কিন্তু আলাদা করে অর্থনৈতিক বিনিয়োগের কথা সামনে আসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনে জেতার পর তিনি উত্তরবঙ্গে গেছেন এবং সেখানে গিয়ে তিনি নিজে এই কথা বলেছেন যে 2009 থেকে পাহাড় সহ উত্তরবঙ্গ বিজেপির পাশে থেকেছে, এইবার উন্নয়নের মাধ্যমে সেই ঋণ শোধ করব। উল্লেখ্য এখানে আপনাদের বলে রাখি যে উত্তরবঙ্গের যে 54টা বিধানসভা আসন রয়েছে তার মধ্যে 40টায় বিজেপি একাই জিতেছে। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য আলাদা করে কিন্তু বাজেট তৈরি করা, সেখানকার অর্থনৈতিক রোডম্যাপ আলাদা করে তৈরি করা, বিনিয়োগের ব্যবস্থা করা, সেই সমস্ত কিছু কিন্তু থাকবে। তারই সঙ্গে পশ্চিমবঙ্গে এবার কর্মসংস্থান হবে, বড় বড় শিল্প আসবে, বিনিয়োগ হবে, এই দিকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষজন প্রতীক্ষা করে তাকিয়ে রয়েছেন এবং অত্যন্ত প্রত্যাশার সঙ্গে তাকিয়ে রয়েছেন। তাতে খানিকটা সময় লাগবে, কিন্তু মানুষের এই নিয়ে একটা বিরাট বড় প্রত্যাশা রয়েছে। এবং এইটা একটা অন্যতম বড় কারণ, যে কারণে পশ্চিমবঙ্গের মানুষ পূর্বতন সরকারকে সরিয়ে এই নতুন সরকারকে ক্ষমতায় এনেছেন। দেখুন এই কথা আমরা আগেও বলেছি যে পশ্চিমবঙ্গে এমএসএমই খুব ভালো চলছে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প তরতর করে এগিয়ে যাচ্ছে এবং এর সঙ্গে বড় শিল্পের বিনিয়োগ যদি পশ্চিমবঙ্গে আনা যায় তবেই কিন্তু বাংলা সোনার বাংলা হবে। এবার এই বিষয়গুলো নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তারা কিন্তু দিল্লিতে বৈঠক করতে গেছেন। কি কি বিষয় নিয়ে? পশ্চিমবঙ্গের অর্থনৈতিক রোডম্যাপ কিরকম হবে, পশ্চিমবঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প কিভাবে রূপায়িত করা হবে, পশ্চিমবঙ্গের অংশীদারি কেন্দ্রীয় বিনিয়োগের ক্ষেত্রে কি করে বাড়ানো যেতে পারে এবং পশ্চিমবঙ্গে শিল্পায়নের কি কি জায়গা রয়েছে সেগুলো কিভাবে খতিয়ে দেখা হবে, সেই নিয়ে বৈঠক তারা করছেন। তারই সঙ্গে মন্ত্রিসভা বাড়ানোর কথাও সামনে উঠে আসবে। তাহলে সেখানে শেষমেশ সিদ্ধান্ত কি হচ্ছে সেটা আমরা কিছু সময়ের মধ্যেই জানতে পারবো। এই মুহূর্তে রাজ্য সরকারের আয় কম, ব্যয় বেশি, পূর্বতন সরকারের থেকেও ব্যয় বেশি, কারণ যেটা আগেই বললাম ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে এবং আরো অনেক রকম কাজকর্মও করতে হবে। কিন্তু তারই সঙ্গে আপনি দেখুন যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যেগুলো এতদিন পশ্চিমবঙ্গে চালু করা যায়নি, সেগুলো যদি চালু হয়ে যায় তাহলে তো পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের উপর অর্থনৈতিক চাপ অনেকটাই কমে যাবে। এবং তারই সঙ্গে এতদিন ধরে যে সমস্ত টাকা পয়সা যেগুলো কেন্দ্র থেকে রাজ্যে আসার কথা কিন্তু আটকে রয়েছে, পূর্বতন সরকারের দুর্নীতি হিসাব না দেওয়ার জন্য আটকে রয়েছে, সেগুলো যদি আসতে শুরু করে তাহলেও অর্থনৈতিক চাপ কমে যাবে। এবং পশ্চিমবঙ্গের বড় বড় প্রকল্পের ক্ষেত্রে যদি কেন্দ্রের সাহায্য পাওয়া যায় তাহলে তো উন্নয়নের কোনো বাধাই থাকবে না। তার মানে এই বিষয়টা এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই যে ডবল ইঞ্জিনের সামর্থ্য অপরিসীম, শুধু দক্ষ হাতে পরিচালনা করার জন্য সঠিক লোক দু জায়গায়
জায়গায় প্রয়োজন, একজন রাজ্যে একজন কেন্দ্রে, তাহলেই ডাবল ইঞ্জিন একেবারে স্মুথলি এগোবে। এইখানে শেষ করার আগে একটা মজার কথা আপনাদের বলি। এর আগে যখন আমি কেন্দ্রের বিভিন্ন অর্থনৈতিক পলিসি নিয়ে আলোচনা করেছি, হঠাৎ কোথাও থেকে কোনো রাজনৈতিক সমর্থক উদয় হয়ে এসে বলেছেন যে আরে আপনি কি বলছেন, কিছুই তো বোঝেন না অর্থনীতি, যত বড় মুখ নয় তত বড় কথা, কেন্দ্রের অর্থনীতির পলিসি নিয়ে সমালোচনা করছেন। আবার আমরাই যখন পূর্বতন সরকারের আমলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পলিসি নিয়ে কথা বলেছি, তারাই এসে কমেন্ট করেছেন যে